ইরান এবং ইসরায়েলের কথা মনে পড়লেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চিরবিবদমান দুই দেশ, যারা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে জড়িত। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুই দেশ একেবারে সরাসরি সংঘর্ষেই জড়িয়ে পড়েছে। সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো ইরান এবং ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে ছায়াযুদ্ধ এবং সরাসরি সংঘাতে বেশ কয়েকবার জড়িয়ে পড়েছে। ইরানের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে ইরান ইসরায়েলকে হুমকি ধমকি দিয়ে এসছে এবং ইসরায়েলও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অস্বস্তি এবং উদ্বেগের কথা স্বীকার করে বারবার ইরানে হামলার হুমকি দিয়েছে এবং অতি সম্প্রতি সেই হামলা বাস্তবায়ন করে ইসরায়েল ইরানে কিন্তু হামলা করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম প্রক্সি গোষ্ঠী হামাস, যার হোম গ্রাউন্ড বা মূল জায়গা হচ্ছে ফিলিস্তিনের গাজা। সেই গাজায় 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত বা সংঘর্ষের দামামা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, সেই আশঙ্কা সব সময়ই ছিল। এর কিছুদিন পর সিরিয়ার দামেস্কে ইরানের যে কনসুলেট বা দূতাবাস ছিল, সেখানে কিন্তু ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অন্যতম শীর্ষ এক কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হন। সেই কর্মকর্তা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইরান কিন্তু ইসরায়েলে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলা চালানোর কিছুদিন পর ইরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে এসে গুপ্ত হত্যা বা আততায়ীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। সেই হামলার পর এবং তার কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দুর্ঘটনায় পড়ে মৃত্যুর পর ইরান আসলে সন্দেহের আঙ্গুল তুলছিল ইসরায়েলের দিকে। ইরানের অভিযোগ ইসরায়েলই এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে। সেই ঘটনার পর বিশেষ করে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর বৈরুতে হামলা চালিয়ে ইরানের অন্যতম প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকেও হত্যা করে ইসরায়েল। সেই হত্যাকাণ্ডের পর ইসরায়েল ফের ইরানে হামলা চালায় এবং ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে হামলা চালিয়ে ইসরায়েলের পাল্টা জবাব দেয়। 2023-এর 7 অক্টোবর থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত থেমে থেমে হয়ে আসছে, কিন্তু এই সংঘাতের ইতিহাস কতদিনের পুরনো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ শাসন অবসানের পর সেখানে প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েল বা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল। সেই লক্ষ্যে 1947 সালে জাতিসংঘে 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যাদের কাজ ছিল ফিলিস্তিনে বা মধ্যপ্রাচ্যে কিভাবে একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলা যায়। জাতিসংঘে 11 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছিল, তাতে একটি সদস্য ছিল তৎকালীন ইরান। পাহলভি রাজপরিবার শাসিত সেই ইরান সে সময় কিন্তু ফিলিস্তিনে আলাদা দুটি রাষ্ট্র, ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভেটো দিয়েছিল, যদিও তাদের সেই প্রস্তাব বা ভেটো গ্রহণ করা হয়নি। 1948-এ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইরানের সঙ্গে কিন্তু ইসরায়েলের সম্পর্ক ঠিক শুরুতেই খুব একটা ভালো ছিল না। সেই সময়টাতে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন আরব অঞ্চলের বাইরে, ঠিক বাইরে, ধরা যাক তুরস্ক, ইরান এবং ইথিওপিয়া, এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটা উদ্যোগ নিয়েছিলেন, যেটাকে ইসরায়েলের ইতিহাসে বলা হয় পেরিফেরাল পলিসি বা পেরিফেরি নীতি। মূলত আরব অঞ্চলের বাইরে যে দেশগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটা উদ্যোগ। সেই উদ্যোগের আওতায় ইরান এবং তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলে, যদিও ইথিওপিয়ার সঙ্গে সম্পর্ক খুব একটা স্বাভাবিক হয়নি। 1950-এর দশকের শুরুতে ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও সেটা খুব বেশি দিন টেকেনি, কারণ 1951 সালে যখন ইরানের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন তৎকালীন জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাদ্দেক, তিনি এসেই বেশ কিছু জাতীয়তাবাদী উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম ছিল ইরান থেকে ব্রিটিশ যে প্রভাব এবং ইরানের তেল শিল্পের ওপর ব্রিটিশদের যে নিয়ন্ত্রণ, সেটাকে নিঃশেষ করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। তো এরপর বেশ কয়েক বছর, বলা যায় 2 বছর, 1953 সাল পর্যন্ত ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক ছিল না। কিন্তু 1953 সালে যখন যুক্তরাজ্যের এবং অন্যান্য পশ্চিমা দেশের গোয়েন্দাদের সহায়তায় ইরানে একটি অভ্যুত্থান হয় এবং যার মাধ্যমে মোহাম্মদ মুসাদ্দেক ক্ষমতাচ্যুত হন, সে সময় মুসাদ্দেকের পর রাষ্ট্র ক্ষমতায় ফের অধিষ্ঠিত হয় পাহলভি পরিবার। পাহলভি পরিবার এসেই কিন্তু আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করার উদ্যোগ নেয় এবং এই সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ কিন্তু দীর্ঘ সময়, বলা চলে 1979 সাল পর্যন্ত, যে সময়ে ইরান ইসলামী বিপ্লব সংঘটিত হচ্ছিল বা সংঘটিত হয়, ঠিক
সেই সময়টা পর্যন্ত হচ্ছে খুব দারুণভাবে বা মসৃণভাবে চলেছে। পাহলভী রাজবংশের শাসনের আমলে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক এতটাই আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছিল যে সে সময় দুই দেশ কিন্তু দুই দেশেই রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল এবং ওই সময়টাতেই ইসরায়েলের অন্যতম জ্বালানি তেল সরবরাহকারী হয়ে উঠেছিল ইরান। সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে যখন ইরান তার জ্বালানি তেল ইউরোপে রপ্তানি করার জন্য ইসরায়েল হয়ে একটি পাইপলাইন তৈরি করে। এছাড়াও ইরানের আমরা যে ঐতিহাসিক গোপন পুলিশ বাহিনীর কথা জানি সাফাক, সেই সাফাক তৈরিতেও কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি হাত ছিল বলে জানা যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের বিভিন্ন নথিপত্র থেকে। শাহ শাসনামলে বা পাহলভী শাসনামলে ইরান এবং ইসরায়েলের যে সম্পর্কটা ছিল, বিশেষ করে বাণিজ্যিক এবং অন্যান্য কৌশলগত যে সম্পর্ক ছিল, সেটার অধিকাংশই ছিল গোপনে। ইরানে ইসলামী বিপ্লবের ঠিক আগে ইসরায়েলের অন্যতম এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ হিসেবে বিবেচনা করা হতো ইরাককে, কারণ ইরাক সে সময় পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছিল। এই জায়গাতে ইরানকে ব্যবহারের চেষ্টাও করেছে ইসরায়েল। সিআইয়ের নথি থেকে জানা যায় ইসরায়েল ইরানের মাধ্যমে ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিতে চেয়েছে এবং এই লক্ষ্যে হচ্ছে দুই দেশ বেশ কিছুদিন কাজ করেছে বলেও জানা যায়। বিশেষ করে ইরানের মাধ্যমে ইসরায়েল কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন সময় তথ্য দিয়েছে, অস্ত্র দিয়েও সহায়তা করার চেষ্টা করেছে, যদিও এর স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু সিআইয়ের নথিতে এই বিষয়ে কিছুটা উল্লেখ রয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক রাখার বা বজায় রাখার অন্যতম মূল টার্গেট বা উদ্দেশ্য ছিল ইরানে বসবাসরত সেই সময়ের 90,000 ইহুদির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যে জনকল্যাণমূলক বিষয়াদি আছে সেগুলোকে হচ্ছে নিশ্চিত করা। ইরান সে সময় ইহুদিদের যেন হচ্ছে কোনোভাবেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিগণিত না করে বা তাদের সেইভাবে বিবেচনা না করে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য ইসরায়েলের তরফ থেকে সবসময় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার একটা চেষ্টা করা হয়েছে। তবে ইরানের তৎকালীন শাসক পাহলভী পরিবারের কাছে ইসরায়েল যতটা গুরুত্বপূর্ণ ছিল, ফিলিস্তিন ঠিক ততটাও গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু এরই মধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে, প্রায় 2 দশকের মতো। ইরানে ইসলামী বিপ্লব সমাগত। ইরানি ইসলামী বিপ্লবের ঠিক পর ইরানি বিপ্লবের অন্যতম আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি, তিনি এসেই ইসরায়েলকে কিন্তু ইরানের শত্রু বলে ঘোষণা করেন। তিনি সে সময়ে মনে করতেন যে ফিলিস্তিন ইস্যুটা কেবলই হচ্ছে রাজনৈতিক বা ভূরাজনৈতিক কোনো বিষয় নয়, এটি একেবারেই ধর্মীয় একটি বিষয় এবং একই সঙ্গে ভূরাজনৈতিক বিষয়। মূলত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি এবং ইসলামী বিপ্লবের যারা তাত্ত্বিক নেতা ছিলেন, তাদের যে এই যে আমূল পরিবর্তন, শাহ পরিবারের যে অবস্থান ছিল সেইখান থেকে যে আমূল পরিবর্তন, সেই জায়গা থেকেই কিন্তু আজকের যে ইরান এবং ইসরায়েলের যে সংঘাতময় অবস্থান সেটার সূত্রপাত। তবে সে সময়ও কিন্তু বিশেষ করে 1990 সালের আগ পর্যন্তও ইরানি ইসলামী শাসন আমলেও ইসরায়েলের সঙ্গে গোপনে কিছু সম্পর্ক বা লেনদেন চলছিল। ইসরায়েলি নেতৃত্ব সে সময় মনে করতেন যে একটা বিপজ্জনক ইরাকের চেয়ে বরং ইরানকে সমর্থন দেওয়া বেটার, এবং ঠিক সেই জায়গা থেকেই তারা ইরানের তৎকালীন ইসলামী যে শাসন ব্যবস্থা বা সরকার বা রেজিম, তাদের সঙ্গে এক ধরনের সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু 1990 সালের দিকে যখন ইরান তাদের পরমাণু কর্মসূচি ঘোষণা করে, ঠিক তারপর থেকেই ইসরায়েলের পররাষ্ট্রনীতিতেও ইরান আরেকটি এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা অস্তিত্বের হুমকি হিসেবে আবির্ভূত হয়। এর পরবর্তী সময়টাতে গিয়ে ইরান যেহেতু তাদের ঘোষিত পররাষ্ট্রনীতিতে বাছাই করে নেয় যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এবং এই রাষ্ট্রটির টিকে থাকার কোনো অধিকার নেই, সেই জায়গা থেকে ইরান ইসরায়েলকে ঘিরে তার প্রক্সি গোষ্ঠীগুলোকে গড়ে তুলতে শুরু করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইসরায়েলের পূর্ব পাশের লেবাননে হিজবুল্লাহ এবং ইরাকে কাতাইফ হিজবুল্লাহ, সিরিয়াতে তৎকালীন শাসক বাশার আল আসাদ তো হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই ইসরায়েলের ঘোরতর বিরোধী, এবং ধর্মীয় কারণেও যেহেতু বাশার আল আসাদ এবং ইরান উভয়ই হচ্ছে শিয়া মতাদর্শিক, সে কারণে তাদের মধ্যে একটা ভূকৌশলগত এবং ভূরাজনৈতিক একটা সম্পর্ক বজায় ছিল, যেটাকে তারা বা উভয় দেশ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছে। ইরান কিন্তু ফিলিস্তিনে হামাস এবং ইয়েমেনে হুতিদের সমর্থন দেয়, এখনও দিয়ে যাচ্ছে, যদিও সাম্প্রতিক সময় তাদের সম্পর্ক অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই পুরো প্রতিরোধ অক্ষে যতগুলো গোষ্ঠী বা পক্ষ রয়েছে তারা কিন্তু সবাই এককভাবে
এবং ঐক্যমত্য পোষণ করে যে ইসরায়েল হচ্ছে তাদের জন্য অস্তিত্বের সংকট বা অস্তিত্বের শত্রু। সেই জায়গা থেকে আমরা বিগত কয়েক দশক ধরে দেখেছি যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বা ইসরায়েলে হিজবুল্লাহর হামলা এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন, বেশ কয়েকবার তো যুদ্ধই হয়েছে। 2006 সাল, 2023-এ তো আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি সেটাও রয়েছে। ইরান যে এক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলেছে, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে আসছে। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের ইতিহাস কিন্তু নতুন নয়। আমরা দেখেছি 2006 সালে ইসরায়েল কিন্তু হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে এবং সর্বশেষ 2023 সাল থেকে এখনও কিন্তু গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন চলমান। এবং এই যে সংকট, এটার কিন্তু সর্বশেষ বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি গত 13 জুন থেকে, যেখানে ইরান এবং ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে পড়েছে। একটা সময় ইরানের সঙ্গে ইসরায়েলের একটা মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং যেটা আমরা বলছি যে 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে, বিশেষ করে 90-এর দশকের পর থেকে, ঠিক যখন ইরান তাদের পরমাণু কর্মসূচি ঘোষণা করলো, তারপর থেকেই কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে অস্তিত্বগত লড়াই বা পরস্পরকে অস্তিত্বের হুমকি হিসেবে আখ্যা দিয়ে যে লড়াই, সেটা শুরু হয়েছে। এবং তার যে ধারাবাহিকতা, ইসরায়েল সর্বশেষ যে হামলা করেছে সেখানেও কিন্তু তারা তাদের হামলার অজুহাত হিসেবে ইরানের পরমাণু কর্মসূচিকেই দায়ী করেছে। যদিও পরিহাসের বিষয় হলো ইসরায়েল নিজেই কিন্তু পরমাণু অস্ত্রের অধিকারী, যদিও তারা সেটাকে কখনোই স্বীকার করতে চায় না।